Welcome everyone in today's class. I hope you are all well. Today's class is going to be very important. Therefore, I request you to watch the entire class. অর্থাৎ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে স্পোকেন ইংলিশ বেসিক টু অ্যাডভান্সড ডে 2 সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সে 55টি ক্লাস বা ভিডিও ইউটিউবে দেওয়া হবে। এই 55টি ক্লাস যদি করতে পারো, আশা করি তুমিও ইংরেজিতে একজন দক্ষ স্পিকার হতে পারবে। এমনকি তুমি একজন শিক্ষক হয়ে অন্যদেরকে শেখাতেও পারবে। প্রতিদিন একটি করে ক্লাস বা ভিডিও দেওয়া হবে, অর্থাৎ এই কোর্সটি 55 দিনের একটি কোর্স। আরও ভালোভাবে যদি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে বলবো যে আমি একটা কোর্স ডিজাইন করেছি যেখানে তোমরা 55টি ক্লাস পাবে একদম সম্পূর্ণ ফ্রিতে। তোমরা ইউটিউবে ক্লাসগুলো করতে পারবে। তো আজকে সেই 55টি ক্লাসের মধ্যে দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাস গতদিন হয়ে গেছে, অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ডে অর্থাৎ গতকালের ক্লাসটি করোনি, তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু গতকালের ফার্স্ট ক্লাসটি করে নেবে। কারণ আমাদের এই 55টি ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে করানো হচ্ছে, অর্থাৎ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি করানো হবে। সুতরাং তোমাদেরকে বলবো প্রত্যেকটি ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমাদেরকে প্রত্যেকটি ক্লাসই করতে হবে। তো যারা তোমরা গতকালের ক্লাসটি করে নিয়েছো তাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তোমরা দ্বিতীয় ক্লাসটা আজকে সম্পূর্ণ ভালোভাবে দেখো, অবশ্যই সবকিছুই তোমরা বুঝতে পারবে। এবং তোমরা যারা গতকালের ক্লাসটি করোনি, অবশ্যই তোমরা কিন্তু সেই ক্লাসটি করে নিবে। এবং যারা তোমরা গতকালের ক্লাসটি করেছো, অবশ্যই তোমরা কমেন্টে একটু লিখে আমাকে জানাবে যে কারা কারা তোমরা গতকালের ক্লাসটি করেছো। ঠিক আছে, সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ক্লাস। টুডে ইজ আওয়ার সেকেন্ড ক্লাস। টুডেস ক্লাস টপিক ইজ ভার্বস। অর্থাৎ আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ভার্ব কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ ইংলিশের। যেমন মানুষের হার্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, হার্ট মানে হৃদয়, ঠিক আছে। সুতরাং ইংলিশের কিন্তু ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। ভার্ব ছাড়া কিন্তু তুমি কখনো ইংলিশটাকে লিখতেও পারবে না এবং ইংলিশে কথা বলতেও পারবে না। সুতরাং তোমাদেরকে ভার্বটা জানতেই হবে এবং খুব ভালোভাবে ভার্বের উপর কিন্তু ধারণা থাকতে হবে। ভার্বে যদি তুমি স্ট্রং হয়ে থাকো, ভার্বটা যদি তোমার স্ট্রং থাকে, সেক্ষেত্রে বলবো তুমি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে এবং ইংলিশটা লিখতেও পারবে। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভার্ব, ঠিক আছে। তো ভার্ব কি? যে সকল ওয়ার্ড দ্বারা কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা ভার্ব কাকে বলছি? যে সকল ওয়ার্ড দ্বারা কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলা হয়। যেমন কি ডু, ডু মানে করা, ঠিক আছে। দেন হচ্ছে প্লে, গো, কাম, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটি ভার্ব, অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে ভার্ব। কেন বলা হচ্ছে? ডু মানে কি? ডু এর অর্থ হচ্ছে করা, ঠিক আছে, কোনো কিছু করা। সুতরাং এই ওয়ার্ডটির মধ্যে দিয়ে আমরা কিছু করা বুঝতে পারছি। এবং এরপর হচ্ছে প্লে, প্লে মানে কি? খেলা। সুতরাং কোনো কিছু একটা করা, এখানেও বোঝাচ্ছে কি করছে না, খেলছে সে বা সে খেলে, ঠিক আছে। প্লে মানে খেলা। তো এখান থেকেও আমরা কিন্তু কোনো কিছু করা বুঝতে পারছি, সুতরাং কোনো কিছু কাজ করা বুঝতে পারছি। সুতরাং এটিও কিন্তু একটি ভার্ব। এরপর হচ্ছে গো, গো মানে কি? যাওয়া, কোথাও যাচ্ছে বা কোথাও যাও, ঠিক আছে। এই ওয়ার্ডটির মধ্যে দিয়েও কিন্তু আমরা একটি কাজ বুঝতে পারছি, সুতরাং এটিও কিন্তু ভার্ব। তো এই ওয়ার্ডগুলো কিন্তু ভার্ব, ঠিক আছে। তো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এবার যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভার্বকে যে ভাগে ভাগ করা হয় তা নিম্নে আলোচনা করা হলো। তো এবার আমরা দেখব ভার্বের প্রকারভেদ। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে মাথায় গেঁথে নিতে হবে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু সারা জীবনের জন্য, অর্থাৎ সারা জীবন কিন্তু তোমাদের এই জায়গাটা কাজে লাগবে। সুতরাং এই জায়গাটা কিন্তু একদম মাথায় ভালোভাবে গেঁথে নিবে। এবং তোমাদেরকে যেটা আমি বলবো, তোমরা যখন ক্লাসগুলো করতে বসবে, অবশ্যই কিন্তু খাতা এবং পেনটা সঙ্গে নিয়ে ক্লাসগুলো করবে, ঠিক আছে। এবং আমি ক্লাসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা লিখে নিবে। যেমন এই ভার্বের এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এই জায়গাটা কিন্তু তোমাদেরকে লিখে রাখতে হবে। তো চলো ভার্বের এই প্রকারভেদটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো ভার্ব এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে, তো ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি কি সেগুলো? যে প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এবার প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এরপর যদি অক্সিলারিতে যাই, তাহলে অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডাল আর একটা হচ্ছে সেমি মডাল, ঠিক আছে। তো আশা করছি ফাইনাইট ভার্বের দিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরও একবার তোমাদেরকে বলছি যে
ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা অক্সিলারি। এবং প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এবং অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়, যেগুলো হচ্ছে প্রাইমারি, মডাল এবং হচ্ছে সেমি মডাল। ঠিক আছে, এবার আমরা নন ফাইনাইট ভার্বের দিকে চলে আসব। নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপাল এবং আরেকটি হচ্ছে জেরান্ড। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটি প্রকার নন ফাইনাইট ভার্বের। এবং পার্টিসিপালকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে এখানে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপাল এবং হচ্ছে পাস্ট পার্টিসিপাল। তো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে এবং এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের আলোচনা করাও আছে। এই আলোচনাগুলো নিয়ে কিন্তু এখন আমরা কথা বলবো। তো চলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো ফাইনাইট ভার্ব আমরা কোন ভার্বগুলোকে বলবো? যেখানে বলা হয়েছে ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে, অর্থাৎ মাথায় রাখতে হবে ফাইনাইট ভার্ব কিন্তু বাক্যের মেইন ভার্ব হতে পারে। এবং যে ভার্ব সাবজেক্ট বা কর্তার নাম্বার, পার্সন এবং টাইম দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে আমরা ফাইনাইট ভার্ব কাকে বলছি? ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে যে ভার্ব সাবজেক্ট বা কর্তার নাম্বার, পার্সন এবং টাইম দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব। চলো উদাহরণ দেখে নিই। তো এখানে বলা হয়েছে আই সি আ পিকচার। ঠিক আছে, যার অর্থ হচ্ছে আমি একটি ছবি দেখি। এবং আরেকটি এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ, হি সিজ আ পিকচার, সে একটি ছবি দেখে। ঠিক আছে, তো এই যে সি, ঠিক আছে, এই সিটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আশা করছি বোঝাতে পারছি যে ফাইনাইট ভার্ব গুলো কোনগুলো। যেমন হচ্ছে এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ সি হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এখানে সিজ দেখতে পাচ্ছ। তো এখানে সিজ হলো এবং এখানে সি। ঠিক আছে, এখানে কিন্তু একটা এজ যুক্ত হয়েছে। কেন এজ যুক্ত হয়েছে এ বিষয়ে কিন্তু পরবর্তীতে ক্লাস রয়েছে। এবং তাছাড়াও আমি একটু তোমাদেরকে এখানে বলছি, যখন তোমরা দেখবে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তখন কিন্তু আমাদেরকে একটা ইয়েস নিতে হবে। ঠিক আছে, সিটা কিন্তু সিজ হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ হি সিজ আ পিকচার, সে একটি ছবি দেখে। তো এখানে কিন্তু একটি পার্সনের উপর এখানে সীমাবদ্ধ। ঠিক আছে, তো এখানে বলেছিলাম আমি যে ভার্ব সাবজেক্ট বা কর্তার নাম্বার, পার্সন এবং টাইম দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। তো এখানে তোমরা বুঝতে পারছো হি সিজ, অর্থাৎ এখানে কিন্তু পার্সনের উপর সীমাবদ্ধ। যখন এই পার্সনটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু ভার্বটা দেখতেও অন্যরকম মনে হচ্ছে। যেমন হচ্ছে ফার্স্ট সেন্টেন্সে আমরা দেখলাম আই এর সঙ্গে আই সি ছিল, বাট পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যখনই সাবজেক্টটা হি হয়ে গেল তখন কিন্তু সিটা আর সি নেই, সেখানে সিজ হয়ে গেল, অর্থাৎ এজ যুক্ত হয়ে গেল। তো আশা করছি তোমাদের এই জায়গাটা বুঝতে পেরেছি যে ফাইনাইট ভার্ব আমরা কোন ভার্বগুলোকে বলবো, যে ভার্বগুলো হচ্ছে মেইন ভার্ব হবে সেন্টেন্সে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই সেন্টেন্সে কিন্তু মেইন ভার্ব হচ্ছে সিজ। ঠিক আছে, তাছাড়া কি তোমরা আর কোনো ভার্ব এখানে দেখতে পাচ্ছ? কোনো কিন্তু ভার্ব নেই। এখানেও কিন্তু প্রথম সেন্টেন্সেও সেম, সেটা হচ্ছে মেইন বা প্রধান ভার্ব। তো এখানে এই সেন্টেন্সে প্রধান ভার্ব হচ্ছে সি, এবং দ্বিতীয় সেন্টেন্সেও কিন্তু প্রধান ভার্ব হচ্ছে সি, এবং পার্সনের উপর একটা সীমাবদ্ধতা কাজ করে, যেমন এখানে সাবজেক্ট হি হওয়ায় এখানে সিটা সিজ হয়ে গেছে। তো আশা করছি তোমাদের এই জায়গাটা বুঝাতে পেরেছি ফাইনাইট ভার্বটা কি। তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এরপর হচ্ছে নন ফাইনাইট ভার্ব আমরা কাকে বলছি? নন ফাইনাইট ভার্ব কখনো মেইন ভার্ব হতে পারে না, এই কথাটা মাথায় রাখতে হবে। ফাইনাইট ভার্বের জায়গায় আমরা দেখলাম যে ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান বা মেইন ভার্ব হতে পারে, বাট নন ফাইনাইট ভার্ব কখনো মেইন ভার্ব হতে পারে না। ঠিক আছে, এবং যে ভার্ব সাবজেক্ট বা কর্তার নাম্বার, পার্সন, টাইম দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ এর আগে ফাইনাইট ভার্বে আমরা দেখলাম যে ভার্ব সাবজেক্ট বা কর্তার নাম্বার, পার্সন, টাইম দ্বারা সীমাবদ্ধ তাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। বাট এখানে যে ভার্ব সাবজেক্ট বা কর্তার নাম্বার, পার্সন, টাইম দ্বারা সীমাবদ্ধ নয় তাকে আমরা কি বলছি? নন ফাইনাইট ভার্ব। আশা করছি বিষয়টা বোঝাতে পারছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নন ফাইনাইট ভার্ব সাধারণত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউন হিসেবে কাজ করে, ভার্ব হিসেবে নয়। তাহলে নন ফাইনাইট ভার্ব কি হিসেবে কাজ করে? নন ফাইনাইট ভার্ব সাধারণত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউন হিসেবে কাজ করে, ভার্ব হিসেবে নয়। ঠিক আছে, এবার চলো উদাহরণ দেখে নিই। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু,
অর্থাৎ বলা সহজ কিন্তু করা কঠিন। এখানে টু সিটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ এবং টু হার্টটা হচ্ছে আমাদের এখানে ইনফিনিটিভ। তো এখানে টু সে, টু ডু, ঠিক আছে, এগুলো কিন্তু পার্সন বা টাইম দ্বারা সীমাবদ্ধ নয়, সুতরাং এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, দেন আমরা নিচে চলে আসবো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দেয়ার আর থ্রি টাইপস অফ নন ফাইনাইট ভার্বস, অর্থাৎ নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে, যেগুলো কি কি এখানে তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ইনফিনিটিভস, একটা হচ্ছে পার্টিসিপলস এবং আরেকটা হচ্ছে জেরান্ডস, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। যেমন হচ্ছে ইনফিনিটিভস কোন ভার্বগুলোকে আমরা বলছি, যেমন হচ্ছে টু সে, টু ইট, টু প্লে, টু ডু, ঠিক আছে। অর্থাৎ মেইন ভার্বের সঙ্গে কিন্তু টু একটা আছে, ঠিক আছে। তো এই যে আমরা ভার্বগুলো দেখতে পাচ্ছি টু সে, টু ইট, টু প্লে, টু ডু, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি না ইনফিনিটিভস বলছি। এবং পার্টিসিপল আমরা কোনগুলো বলছি, যেমন হচ্ছে ডুইং, ডান, প্লেইং, প্লেড, গোয়িং, ওয়েন্ট, ঠিক আছে। তো একটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে এবং আরেকটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তো একটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং আরেকটি বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আশা করছি এই জায়গাটাও বোঝাতে পেরেছি। তো আমরা কিন্তু এখানে উদাহরণও দেখবো, ঠিক আছে, সেগুলো নিয়ে কোনো রকম টেনশন করার কারণ নেই। এরপর হচ্ছে জেরান্স। তো জেরান্স আমরা কোনগুলোকে বলছি, যেমন হচ্ছে ওয়াকিং, সুইমিং, রানিং, ঠিক আছে। তো এগুলো হচ্ছে জেরান্ড। তো চলো এবার উদাহরণগুলো দেখে নেই, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে যদি আমি উদাহরণ হিসাবে কিছু সেন্টেন্স দেখাতে চাই, তাহলে এখানে দেখো, যেমন হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তো এখানে কি বলা হচ্ছে যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টু লার্ন, ঠিক আছে। তো এখানে এই যে টু লার্ন, এই টু লার্নটা হচ্ছে আমাদের এখানে ইনফিনিটিভ। কেন ইনফিনিটিভ বলছি, এখানে লার্ন তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা মেইন ভার্ব, তো এখানে কিন্তু লার্নটি মেইন ভার্ব না, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান্ট রয়েছে, ঠিক আছে। এই ওয়ান্টটি হচ্ছে এখানে মেইন ভার্ব এবং টু লার্ন এখানে হচ্ছে ইনফিনিটিভ। এরপর চলো আরো একটি উদাহরণ তোমাদের দেখাচ্ছি, যেমন হচ্ছে loves she loves to sing songs। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ she loves to sing songs, এখানে তাহলে কোনটা ইনফিনিটিভ এবং কোনটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে এই সেন্টেন্সে। তো এখানে লাভস, এই লাভসটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে এখানে কাজ করছে এবং টু সিংটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। কেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাভসটা কিন্তু এখানে পার্সন হিসাবে চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট যখনই আমি সি লিখেছি, সিটা হচ্ছে থার্ড পার্সন এবং থার্ড পার্সন যদি থাকে সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সি আছে, সি রয়েছে সাবজেক্ট এবং ভার্বে এস যুক্ত হয়েছে, সুতরাং এটি কিন্তু মেইন ভার্ব এবং টু সিংটা হচ্ছে আমাদের এখানে ইনফিনিটিভ। চলো আরো কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে উই নিড টু ফিনিশ আওয়ার হোমওয়ার্ক। ওকে, তো এখানে আমি কি বলছি যে উই নিড টু ফিনিশ আওয়ার হোমওয়ার্ক, অর্থাৎ আমাদের বাড়ির কাজ শেষ করা প্রয়োজন, ঠিক আছে। তো এখানে উই নিড, ঠিক আছে, তো এখানে নিডটা হচ্ছে মেইন ভার্ব এবং টু ফিনিশটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। তো আশা করছি তোমরা বুঝতে পারছো উদাহরণগুলো দেখে। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্সে টু লার্ন হচ্ছে আমাদের ইনফিনিটিভ, টু সিং হচ্ছে আমাদের ইনফিনিটিভ এবং টু ফিনিশ হচ্ছে আমাদের ইনফিনিটিভ। এবং কখন আমরা ইনফিনিটিভ বলছি, যে ভার্বগুলো হচ্ছে সেন্টেন্সে মেইন ভার্ব হিসাবে কাজ করে না এবং যে ভার্বের সামনে আমরা টু দেখতে পাই, ঠিক আছে। যেমন এই প্রত্যেকটা ভার্বের সামনে কিন্তু আমরা টু দেখতে পাচ্ছি, টু ফিনিশ, টু সিং, টু লার্ন, ঠিক আছে। তো টু রয়েছে, সুতরাং এই টু যুক্ত ভার্বগুলোকে আমরা বলছি যে ইনফিনিটিভ। তো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে ইনফিনিটিভ আসলে কোনগুলোকে আমরা বলছি এবং মেইন ভার্ব কোনগুলোকে, অর্থাৎ এবং ফাইনাইট ভার্ব আমরা কোনগুলোকে বলছি। তো এখানে তো আবারও তোমাদেরকে আমি এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এখানে হচ্ছে আমাদের ওয়ান্ট যেটা সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। এবং টু লার্ন এখানে হচ্ছে আমাদের ইনফিনিটিভ। সেম ভাবে দ্বিতীয় সেন্টেন্সে শি লাভস, তো লাভসটা হচ্ছে আমাদের এখানে ফাইনাইট ভার্ব এবং টু সিং এখানে হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এবং উই নিড টু ফিনিশ আওয়ার হোমওয়ার্ক, এই সেন্টেন্সে নিডটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব
এবং টু ফিনিশটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব বা হচ্ছে ইনফিনিটিভ। তো আবারও তোমাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো যারা তোমরা ঠিকঠাক বুঝতে পারোনি এই জায়গাটা, আবারও দেখো যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তো এই সেন্টেন্সে কোন অর্থটাকে আমরা বলছি যে ফাইনাইট ভার্ব এবং কোনটাকে বলছি নন ফাইনাইট এবং ইনফিনিটিভ, ঠিক আছে? তো আই ওয়ান্টটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব এবং টু লার্নটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের কোন অংশ না ইনফিনিটিভ, ঠিক আছে? তো টু লার্নটা হচ্ছে এখানে ইনফিনিটিভ এবং শি লাভস, তো লাভসটা এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব অর্থাৎ মেইন ভার্ব হিসেবে এখানে কাজ করছে এবং টু সিংটা হচ্ছে আমাদের এখানে নন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের কোন অংশ না ইনফিনিটিভ, ঠিক আছে? তো হচ্ছে উই নিড টু ফিনিশ আওয়ার হোমওয়ার্ক। এই সেন্টেন্সে নিডটা হচ্ছে এখানে মেইন ভার্ব যাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি এবং টু ফিনিশটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। আশা করছি এবার ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা। তারপরেও যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো এবার পার্টিসিপল নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো পার্টিসিপল এখানে আমরা দেখিয়েছিলাম যে ডুইং, ডান, প্লেইং, প্লেড, গোয়িং, ওয়েন্ট এগুলো হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? চলো কিছু উদাহরণ দেখে নিই। যেমন হচ্ছে সিং দ্য রেইন, দে ডিসাইডেড টু স্টে হোম। অর্থাৎ বৃষ্টি দেখে তারা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল, ঠিক আছে? বৃষ্টি দেখে তারা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল। তো এখানে কোনটাকে আমরা পার্টিসিপল বলছি? অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিং, এই সিংটাই হচ্ছে এখানে পার্টিসিপল, ঠিক আছে? এবং এই সেন্টেন্সে আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে যে দে ডিসাইডেড টু স্টে হোম। তো টু স্টেটা কি এখানে এবার তোমরা বলবে? টু স্টে এখানে কি বলা হচ্ছে? টু স্টেটা এখানে কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? এবং নন ফাইনাইট যদি ভার্ব হয় সেক্ষেত্রে নন ফাইনাইটের কোন অংশ, পার্টিসিপল, ইনফিনিটিভ নাকি জেরান্ড? তো অবশ্যই কিন্তু টু স্টে এখানে হচ্ছে ইনফিনিটিভ। দেন চলো আরো কিছু উদাহরণ দেখে নিই। যেমন হচ্ছে হিয়ারিং দ্য নিউজ, she started crying। অর্থাৎ নিউজটা শুনেই সে কাঁদতে শুরু করেছিল বা কাঁদতে শুরু করলো, ঠিক আছে? সংবাদটি শুনে সে কি করলো? কাঁদতে শুরু করলো। তো এখানে হিয়ারিংটা কি? তো এখানে হিয়ারিং যে দেখতে পাচ্ছ ওয়ার্ডটি, এই হিয়ারিং ওয়ার্ডটি হচ্ছে এখানে পার্টিসিপল। এবং আরো কিছু উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা বলতে পারি যে টায়ার্ড ফ্রম দ্য জার্নি, he sat down to rest। অর্থাৎ কি বলা হচ্ছে যে টায়ার্ড ফ্রম দ্য জার্নি হি স্যাট ডাউন টু রেস্ট। অর্থাৎ যাত্রায় ক্লান্ত হয়ে সে বিশ্রাম নিতে বসলো। তাহলে কি বলা হচ্ছে? যাত্রায় ক্লান্ত হয়ে সে বিশ্রাম নিতে বসলো। তো এখানে যে টায়ার্ড আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই টায়ার্ডটিকে আমরা এখানে বলা হচ্ছে পার্টিসিপেল। কি পার্টিসিপেল না, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এবং হিয়ারিং এবং হচ্ছে সিং, হিয়ারিং এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল এবং টায়ার্ডটা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপেল। বুঝে গেল? তো আমি আগে দেখেছিলাম পার্টিসিপল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং আরেকটি হ্যাভিং থাকে, ঠিক আছে? তো সেটা আমরা পরে দেখব। তো এখানে পাস্ট এবং প্রেজেন্টটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে টায়ারটা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল এবং সিং এবং হিয়ারিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করছি বোঝাতে পারছি। এবং আরো একটা উদাহরণ যদি আমরা এখানে দেখি তাহলে আমরা বলতে পারি যে হ্যাভিং completed her work, she went to sleep। অর্থাৎ এখানে বলা হচ্ছে তার কাজ শেষ করে
সে ঘুমাতে গেল। হ্যাভিং কমপ্লিটেড হার ওয়ার্ক শি ওয়েন্ট টু স্লিপ। ঠিক আছে, তো কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে এখানে কিন্তু একটি হ্যাভিং পার্টিসিপেলে থাকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা যে হ্যাভিং, তো এই হ্যাভিংটা হচ্ছে এখানে পার্টিসিপেল, বুঝা গেল? তো হ্যাভিং কমপ্লিটেড হার ওয়ার্ক শি ওয়েন্ট টু স্লিপ। তো টু স্লিপটা এখানে কি সেটা তোমাদেরকে আর বলার দরকার নেই, আশা করছি তোমরা বুঝে গেছো যে টু স্লিপটা এখানে আসলে কি, ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব, এবং নন ফাইনাইট ভার্বের কোন অংশ? অবশ্যই কিন্তু টু স্লিপ অর্থাৎ ইনফিনিটিভ। আশা করছি পার্টিসিপেল নিয়ে যে সমস্ত তোমাদের সমস্যা ছিল সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা আলোচনা করব জেরান্ড নিয়ে। ঠিক আছে, চলো এবার জেরান্ড নিয়ে আলোচনা করা যাক। এখানে আমরা কিছু উদাহরণ দেখে নিব। এখানে আমি উদাহরণ হিসেবে বলতে পারি, অর্থাৎ এখানে আমরা যদি লিখি যে যে সুইমিং সুইমিং ইন দ্য রিভার ইজ ফান। এর অর্থ কি হচ্ছে, যে এর অর্থ হচ্ছে নদীতে সাঁতার কাটা মজার। ঠিক আছে, সুইমিং ইন দ্য রিভার ইজ ফান। তো এখানে যে সুইমিং ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এখানে জেরান্ড। এছাড়াও আমি আরো কিছু উদাহরণ তোমাদের এখানে দেখাচ্ছি, যেমন হচ্ছে কুকিং ইজ হার প্যাশন। তাহলে এখানে আমরা জেরান্ড কোন ওয়ার্ডটিকে বলছি? তো এই সেন্টেন্সে আমাদের কুকিংটা হচ্ছে এখানে জেরান্ড। ঠিক আছে, আরো কিছু উদাহরণ আমি দেখাচ্ছি, যেমন হচ্ছে পেইন্টিং ইজ আ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। ওকে, তো পেইন্টিং ইজ আ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি অর্থাৎ চিত্রাঙ্কন একটি সৃজনশীল কাজ। তাহলে এই সেন্টেন্সে আমরা কোন ওয়ার্ডটিকে জেরান্ড বলবো? তো প্রথমেই যে ফার্স্ট ওয়ার্ডটি দেখতে পাচ্ছ এখানে পেইন্টিং, তো পেইন্টিং ওয়ার্ডটি এখানে হচ্ছে জেরান্ড। এবং আরো একটি তোমাদের উদাহরণ দেখাচ্ছি, যেমন ওয়াকিং, WALKING, walking in the morning is healthy. ওকে, তো এখানে কি বলা হচ্ছে যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ হেলদি। ঠিক আছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে সকালে হাঁটা স্বাস্থ্যকর। তো এখানে কোন ওয়ার্ডটি আমাদের জেরান্ড? অবশ্যই এখানে হচ্ছে ওয়াকিং ওয়ার্ডটি হচ্ছে আমাদের এখানে জেরান্ড। আশা করছি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তবে এখানে একটা তোমাদের সমস্যা ক্রিয়েট হতে পারে, যেটা হচ্ছে জেরান্ডেও তোমরা দেখতে পাচ্ছ যে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে এবং এটাকে আমরা বলছি জেরান্ড। বাট তোমরা এখানে পার্টিসিপেলের সেম জিনিস দেখতে পাচ্ছ, যেমন হচ্ছে সিং, এখানে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি রয়েছে, তো এটাকে আমরা বলছি পার্টিসিপেল। আবার এখানে ওয়াকিং, পেইন্টিং, কুকিংকে বলছি আবার কি বলছি, কুকিংকে বলছি আবার জেরান্ডস। কেন? অর্থাৎ এদের মধ্যে পার্থক্যটা কি? এখানে একটা কথা মাথায় রাখবে যে পার্টিসিপেল আমরা কখন বলবো, যে পার্টিসিপেল একটি ক্রিয়ার বিশেষণ রূপ। ঠিক আছে, যা সাধারণত নাউন বা প্রোনাউনকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিং দ্য রেইন, অর্থাৎ বৃষ্টি দেখে, কি দেখে না, বৃষ্টি দেখেই। এখানে কিন্তু বৃষ্টিটা এখানে হাইলাইট রয়েছে, অর্থাৎ বৃষ্টি দেখেই কিন্তু বৃষ্টি দেখে কিন্তু তারা কি সিদ্ধান্ত নিল, যে তারা সিদ্ধান্ত নিল বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল। ঠিক আছে, তো এখানে কিন্তু বৃষ্টি দেখে অর্থাৎ নাউনকে কিন্তু এখানে বর্ণনা করছে এই সিং দ্বারা। ঠিক আছে, সেম ভাবেই হিয়ারিংটাও কিন্তু সেম, দ্য নিউজ, অর্থাৎ এই যে দ্য নিউজ, তো নিউজটাকে কিন্তু এখানে হাইলাইট করছে অর্থাৎ বর্ণনা করছে, সুতরাং হিয়ারিংটা হচ্ছে পার্টিসিপল। বাট এখানে দেখো তো যে সুইমিংটা কি নাউন বা প্রোনাউন কাউকে এখানে কি বর্ণনা করছে? দেখো তো, সুইমিং নিজেই এখানে কাজ করছে, অর্থাৎ সুইমিং সাঁতার কাটা হয়, ইন দ্য রিভার ইজ ফান, অর্থাৎ নদীতে সাঁতার কাটা হয় মজার। এবং কুকিং ইজ হার প্যাশন, এখানেও কি তোমরা দেখতে পাচ্ছ যে কুকিংটা কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করছে? না, কখনোই কিন্তু, অর্থাৎ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ না যে কুকিংটা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করছে, সুতরাং এটি কিন্তু জেরান্ড। অর্থাৎ তোমরা যখন দেখবে যে বিশেষ্য হিসেবে কাজ করে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত এবং হচ্ছে কি বিশেষ্য হিসেবে কাজ করে, তখন তাকে আমরা বলবো জেরান্ড। এবং যখন আমরা দেখব
যে ভার্বের ফার্স্ট ভার্বের সঙ্গে তো আইএনজি যুক্ত হয়েছে, বাট এখানে বিশেষণ রূপে কাজ করছে। কিভাবে? যে নাউন বা প্রোনাউনের বর্ণনা করছে, সেই ওয়ার্ডটিকে আমরা বলবো পার্টিসিপাল। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে বলবো ভিডিওটিকে একটি লাইক করে দাও এবং এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো।